ত্রিস্তর পঞ্চায়েতকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা প্যারালাল ইকোনমি তৈরি করেছিলেন। ফলস বিলিং করা, রাস্তা না বানিয়ে রাস্তা তৈরি করা দেখানো, স্কুল বিল্ডিং না বানিয়ে দেখানো স্কুল বিল্ডিং হয়ে গেছে, একটা ফলস বিল্ডিং এর রাজত্ব। আর তার উপরে ভোট লুট। পঞ্চায়েতে কোনো ভোটই হতো না। ডায়মন্ড হারবার কম্পারিটিভলি একটা টাউন, কলকাতার নিকটস্থ একটা টাউন, সেখানে নিচু স্তরের তৃণমূল কর্মী নেতা তারা এখন সব গিয়ে বিজেপিতে ভিড়েছে, তারাই ওদের ফান্ড কালেক্টর হয়ে গেছে। সেই জন্য বিজেপির তৃণমূলীকরণ হতে দেবো না, তোলাবাজি বন্ধ করব, ভোট লুট হতে দেবো না, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করব, এই যে কথাগুলো, এই কথাগুলো কতটা বাস্তবায়িত করতে পারবে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যদের সরকার? যত মানুষই ওনাকে ভোট দিয়ে থাকুন, তৃণমূলের অত্যাচার এবং গণতন্ত্র হরণের বিরুদ্ধে ভোট দিয়ে ওনাদের জিতিয়েছেন। অ্যাকচুয়ালি ওনারা ক্ষমতায় যতটা না জিতে এসছেন, তৃণমূলকে মানুষ হারিয়েছে বলে ওনারা ক্ষমতায় এসছেন। এই জায়গাটা ওনাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। সব শক্তি, যারা ভাবছে কংগ্রেস শেষ হয়ে গেছে, আরে 49 বছর আমরা ক্ষমতায় নেই, তারপরেও তো তুমি আমার সাক্ষাৎকার নিতে এসছো। কেন এসছো? আমি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বলে। প্রদেশ কংগ্রেস আছে, কংগ্রেস দল আছে, হাজার হাজার আমাদের সহযোদ্ধা আছে। কংগ্রেসের এত খারাপ অবস্থাতেও এখনো 6টা রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি। কংগ্রেস বড় পরিবার নয় তো কে বড় পরিবার? তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদীর থেকে একা আমি বাঁচাতে পারি। সেই দল ভেঙে চৌচির হয়ে গেছে। আর বিজেপি বলেছিল সংখ্যালঘু সম্প্রদায়রা খুব বেড়ে গেছে, ওদের থামাতে হলে আমাদের ভোট দাও। তা সাধারণ সরল মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, ভাইপোকে বাঁচাতে হবে, নেতাদের জেল থেকে বেল করাতে হবে, এই সব মাথায় ঘিরে রবীন্দ্র নজরুলের মাটিতে বিজেপিকে আমন্ত্রণ জানিয়ে বাংলার সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিয়েছেন। দাদা, আজকে থেকে শুরু হচ্ছে জনগণনা ডিজিটালি, এবং কিছুদিন পরেই আবার পঞ্চায়েত ভোটেরও নির্ঘণ্ট বাজছে। তো কিভাবে দেখছেন এই জনগণনার সঙ্গে পঞ্চায়েত, বা কি কোনো সম্পর্ক লক্ষ্য করছেন? না, জনগণনা তো হওয়া দরকার। একটাই কারণে জনগণনা হওয়া দরকার, আমরা তো জানতে চাই নরেন্দ্র মোদী সরকার 2014 সালে আসার পর থেকে ওরা যে সমাজের একদম নিচু স্তর অবধি বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছিলেন। জনগণনা না হলে সেই স্তরের মানুষের জীবনে সেটা কতটা এফেক্ট আনলো আমরা বুঝবো কি করে? আমরা তো প্রশংসা করার জন্য জনগণনা করতে চাই, এক। আর দু নম্বর হচ্ছে, জনগণনার অনেকগুলো তো ডাইমেনশন আছে। কিভাবে এই সমাজটা এগোচ্ছে, আমাদের একদম নিচু স্তরের যেসব মানুষ রয়েছে, প্রান্তিক মানুষ রয়েছে, তাদের অর্থনৈতিক উত্থান কতটা হচ্ছে, এসসি এসটি ওবিসি তার বিন্যাসটা কি, এগুলো তো জানা দরকার। সেই জন্য জনগণনা দরকার। দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদী সরকার জনগণনা করেননি এবং এটা ডিউ রয়েছে। সেই জন্য জনগণনার প্রয়োজন আছে। জনগণনার প্রয়োজন ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো, ভারতবর্ষের প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়ন, এবং সেই উন্নয়নে বর্তমান সরকারের কি দান, কি অনুদান, কি প্রকল্প, এবং সেটা কতটা বাস্তবায়িত হয়েছে না সবটাই পার্লামেন্টের টেবিলে ফাইল লাল ফিতেতে বন্ধ হয়ে রয়েছে, এগুলো জানতে হবে। সেই জন্য জনগণনার প্রয়োজন আছে। ওনারা সঠিকভাবে, সৎভাবে যদি জনগণনা করেন, আমি ওয়েলকাম করি। সামনে পঞ্চায়েত ভোট। এর আগে আমরা জানি যে পঞ্চায়েতের সময় কি রকম বিভীষিকার মধ্যে পড়তে হয়েছিল বিরোধীদেরকে। এইবার কি রণনীতি হবে কংগ্রেসের? আমরা বিগত পঞ্চায়েত ভোটে ফুলচাঁদ শেখ সহ 8 জন সহকর্মীকে আমরা হারিয়েছি। সেই জন্য পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত স্তর এবং পঞ্চায়েতকে কেন্দ্র করে, ত্রিস্তর পঞ্চায়েতকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা প্যারালাল ইকোনমি তৈরি করেছিলেন। ফলস বিলিং করা, রাস্তা না বানিয়ে রাস্তা তৈরি করা দেখানো, স্কুল বিল্ডিং না বানিয়ে দেখানো স্কুল বিল্ডিং হয়ে গেছে, একটা ফলস বিল্ডিং এর রাজত্ব। এই ত্রিস্তর পঞ্চায়েত সিস্টেমটাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই পশ্চিমবঙ্গ। আর তার উপরে ভোট লুট। পঞ্চায়েতে কোনো ভোটই হতো না। ডায়মন্ড হারবার কম্পারিটিভলি একটা টাউন, কলকাতার নিকটস্থ একটা টাউন, সেখানে জাহাঙ্গীর খান কি দেখালো, অভিষেক ব্যানার্জি 7.5 লাখ ভোটে নাকি জিতেছে। তাহলে তুমি বুঝতেই পারছো পঞ্চায়েতে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতকে লুট করতেন এবং নিজের দলের হারমাতগুলোকে পয়সা রোজগার করার ব্যবস্থা করে দিন। এবার চিন্তা আমাদের অন্য জায়গায়। যতই শ্রমিক ভট্টাচার্য বলুক বিজেপির তৃণমূলীকরণ হতে দেবো না, বিজেপির নেতৃত্ব কারা দিচ্ছে, গুরুত্বপূর্ণ মন্ত্রী কারা, মুখ্যমন্ত্রী কারা, সব তো তৃণমূলের। তা বিজেপির তো তৃণমূলীকরণ হয়ে গেছে।
এবং গ্রাসরুটে এবং বিভিন্ন জায়গায় তোলাবাজির অভিযোগ উঠতে শুরু করেছে। সেটা বিভিন্ন জায়গায়, যেমন সে ব্যারাকপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে, তোলাবাজির অভিযোগ আসছে। তোলাবাজিটা কারা করছে? যারা নিচু স্তরের তৃণমূল কর্মী নেতা, তারা এখন সব গিয়ে বিজেপিতে ভিড়েছে, তারাই ওদের ফান্ড কালেক্টর হয়ে গেছে। সেই জন্য বিজেপির তৃণমূলীকরণ হতে দেবো না, তোলাবাজি বন্ধ করব, ভোট লুট হতে দেবো না, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করব, এই যে কথাগুলো, এই কথাগুলো কতটা বাস্তবায়িত করতে পারবে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যদের সরকার, এই বিষয়ে আমাদের খুব সন্দেহ আছে। আমি আবেদন জানাবো, যে গণতন্ত্র হরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে আপনারাও আন্দোলন করেছেন, আমরাও আন্দোলন করেছি, সেই গণতন্ত্র যাতে পশ্চিমবঙ্গের মাটিতে পুনঃপ্রতিষ্ঠা হয়। তৃণমূল কংগ্রেসকে তাড়ানোর জন্য মানুষ যে আপনাদের ম্যান্ডেট দিয়েছেন, যদিও সেই ম্যান্ডেটের মধ্যে অনেক বিতর্কও রয়েছে, ম্যান্ডেট দিয়েছেন, সেই গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠা হয়, এটা তো শুভেন্দু অধিকারী সরকারের দেখার কথা। কারণ একটা জিনিস জানবেন, পঞ্চায়েত নির্বাচন, লোকাল বডি নির্বাচন, কর্পোরেশন নির্বাচনে তো কেন্দ্রীয় বাহিনী আসে না, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারেও হয় না, হয় রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে। আমার সেই দুপুরটা মনে আছে, 8ই অগাস্ট 2023 সাল, আমরা গেছিলাম কলকাতায় রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও করতে। তখন একের পর এক কংগ্রেস কর্মী খুনের খবর আসছে। তা সেই বিভীষিকার দিনগুলো যদি ভারতীয় জনতা পার্টি আটকাতে পারে, তাহলে ওনারা থাকবেন, না হলে 5 বছরেই প্রদীপ নিভে যাবে। এটা শুভেন্দু অধিকারী মহাশয়কে, কারণ মানুষ কিন্তু যত মানুষই ওনাকে ভোট দিয়ে থাকুন, তৃণমূলের অত্যাচার এবং গণতন্ত্র হরণের বিরুদ্ধে ভোট দিয়ে ওনাদের জিতিয়েছেন। অ্যাকচুয়ালি ওনারা ক্ষমতায় যতটা না জিতে এসছেন, তৃণমূলকে মানুষ হারিয়েছে বলে ওনারা ক্ষমতায় এসছেন। এই জায়গাটা ওনাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। আবার একই কাজ যদি তৃণমূলের লোকেদের দলে নিয়ে ভারতীয় জনতা পার্টি করেন, তার একই প্রতিফলন হবে। ওরা 15 বছর ছিল, এরা 5 বছরে চলে যাবে, এটাই হচ্ছে কথা। তুমি যেটা বলছো যে এই তৃণমূলীরাই বিজেপিতে জয়েন করছে এবং তারাই মন্ত্রী নেতা এই সমস্ত কিছু হয়ে আছে, তাহলে পঞ্চায়েতের ক্ষেত্রে কি সেই ভয়টা আরো একবার মানে উপলব্ধি করছো যে একই ভয় থাকবে? আমি বলছি কোথায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কোন দল থেকে এসছেন, শিল্পমন্ত্রী তাপস রায় মহাশয় কোন দল থেকে এসছেন, এরকম একাধিক মন্ত্রী আছে যারা এবং বিধায়ক তো ডজন ডজন রয়েছে। ভয় না, ওনারা যে বলেন না বিজেপি তৃণমূলীকরণ হতে দেবো না, তৃণমূলীকরণ হয়ে গেছে। এবার গ্রাসরুটে ওনারা কতটা কন্ট্রোল করতে পারবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করবে। আর কংগ্রেসের গায়ে হাত পড়লে এবার কংগ্রেসও বুঝে নেবে কংগ্রেসের মতন, যে গণতন্ত্রকে রক্ষা করে গণতান্ত্রিক পরিধির মধ্যে থেকে কি করে নিজের জায়গা করে নিতে হয়। চিরদিন তো আমরা সব শক্তি আছে। যারা ভাবছে কংগ্রেস শেষ হয়ে গেছে, আরে 49 বছর আমরা ক্ষমতায় নেই, তারপরেও তো তুমি আমার সাক্ষাৎকার নিতে এসছো। কেন এসছো? আমি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বলে। প্রদেশ কংগ্রেস আছে, কংগ্রেস দল আছে, হাজার হাজার আমাদের সহযোদ্ধা আছে, আমার মতন সাধারণ কংগ্রেস কর্মী আছে, তাই না তুমি এসছো? তুমি তো অন্য একটি রাজনৈতিক দলের কাছে যেরকম যাও, তুমি কংগ্রেসের কাছেও সেরকম এসছো। কেন এসছো? কারণ কংগ্রেসের অস্তিত্ব রয়েছে, তাই এসছো। এবার বিষয়টা হচ্ছে, একটা সময় আমাদের দলকে ভাঙিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিল সাইনবোর্ড করে দিতে, পারেনি। বিজেপিও যদি সেই পন্থা নেয়, আমাদের কিছু করতে হবে না। বাংলার মানুষই বলবে, শুভেন্দু বাবু যে কারণে আপনাদের নিয়ে এসেছিলাম, আপনারা ওই একই রাস্তায় চলছেন, এবার আপনারাও বিদায় নিন। এবার বিজেপি কি করবে, গণতন্ত্র রক্ষা করবে কি না করবে, প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নিজেদের স্বার্থে ব্যবহার করবে কি না করবে, যেরকম ভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ওনারা ব্যবহার করেছেন বিভিন্ন রাজ্যে, করবে কি না করবে, এটা শুভেন্দু বাবুর ব্যাপার। তো অসুবিধা কোথায় আছে? মানুষ কংগ্রেসের দিকে দেখলেই যেটা দেখতে পায় যে অধীর রঞ্জন চৌধুরীর একটা আলাদা ব্যাপার আছে, শুভঙ্কর সরকারের একটা আলাদা ব্যাপার আছে, তারা কখনো একসঙ্গে জোট বাঁধে না বা আলাদা আলাদা লবি, এই সমস্ত বিষয়গুলো তো উঠে আসে। তোমার চ্যানেলের যিনি সম্পাদক, উনি শহীদ মিনার ময়দানে এসেছিলেন খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করে। মঞ্চে শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, দেবপ্রসাদ রায়, কৃষ্ণা দেবনাথ, ডক্টর মায়া ঘোষ, সাংসদ ঈশা খান চৌধুরী, আমাদের দুজন নবনির্বাচিত বিধায়ক জুলফিকার শেখ এবং মেহতাব সাহেব, সবাই ছিল। তা আলাদা করে জলের তলায় কি ইকুয়েশন তোমরা খুঁজছো আমরা জানি।
এবার একটা বড় পরিবারে অনেক সময় অনেক বিষয়, অনেক ইস্যু ভিত্তিক মতপার্থক্য থাকে। বড় কংগ্রেস বড় পরিবার নয়, 150 বছরের পুরনো একটা রাজনৈতিক দল। কংগ্রেসের এত খারাপ অবস্থাতেও এখনো 6টা রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি। তা কংগ্রেস বড় পরিবার নয় তো কে বড় পরিবার? তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তীব্র মেরুকরণ। ধর্মীয় আমি তোমাকে দীর্ঘদিন চিনি, ব্যক্তিগত আলোচনা হোক সাক্ষাৎকারে অসুবিধা নেই। তুমি সংখ্যালঘু সম্প্রদায় আর সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে কি ধরনের মেরুকরণ হয়েছে, এবং সেই জায়গায় যারা জাতীয় কংগ্রেসের মতন রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি নিজে জানো না? একদিকে সংখ্যালঘু সম্প্রদায়কে বোঝানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, নরেন্দ্র মোদীর থেকে একা আমি বাঁচাতে পারি। সেই দল ভেঙে চৌচির হয়ে গেছে। আর বিজেপি বলেছিল সংখ্যালঘু সম্প্রদায়রা খুব বেড়ে গেছে, ওদের থামাতে হলে আমাদের ভোট দাও। তা সাধারণ সরল মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে, লাভবান হয়েছে ভারতীয় জনতা পার্টি। আজকে যদি ভারতীয় জনতা পার্টির এই মেরুকরণ মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটকে পকেটস্থ করার জন্য ধোঁয়া না দিত, তাহলে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো বেঁচে থাকতো, রাজনৈতিক পরিসরটা কলঙ্ক মুক্ত থাকতো। মেরুকরণ একটা কলঙ্ক বলে আমি মনে করি, এবং আমার এটা অনেয়ার বলতে কোনো অসুবিধা নেই। বেঁচে থাকতো, কিন্তু সেটা হতে পারলো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, ভাইপোকে বাঁচাতে হবে, নেতাদের জেল থেকে বেল করাতে হবে, এই সব মাথায় ঘিরে বিজেপিকে আমন্ত্রণ জানালো। বিজেপিকে রবীন্দ্র নজরুলের মাটিতে বিজেপিকে আমন্ত্রণ জানিয়ে বাংলার সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিয়েছেন ওই মহিলা। তার যা ফল হওয়ার তাই হয়েছে। তো কংগ্রেস 2টো আসন পেয়েছে, তো অনেক পেয়ে গেছে। যে ধরনের তীব্র মেরুকরণ চলেছে, 2021-এ তো আমরা কোনো আসনই জিততে পারিনি। ধীরে ধীরে মানুষ এবার বুঝছেন। আমি আশা করব বাংলার মানুষ, সংস্কৃতি প্রিয় মানুষ, যারা বোদ্ধাও বটে, বুদ্ধিজীবীও বটে, বাংলার মানুষকে সারা ভারতবর্ষের মানুষেরা বলে এনারা শিক্ষিত বুদ্ধিমান মানুষ, তারা ধীরে ধীরে এই মেরুকরণ থেকে নিজেদের মুক্ত করবে। মন্দির মসজিদ দিয়ে একটা সমাজ, একটা রাজনীতি, একটা রাজনৈতিক পরিসর কখনো বেঁচে থাকতে পারে না। অপরদিকে 3 মাস হয়ে গেল নতুন সরকার, যেই পরিবর্তনের কথা বলে এসেছিলেন, কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো রাস্তায় জল জমছে, এখনো রাস্তা ভাঙা, অ্যাক্সিডেন্ট করছে, মানুষ প্রাণ হারাচ্ছে। অপরদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাসলিমা নাসরিনকে নিয়ে একটা পুরো রাজ্যব্যাপী উত্তেজনার পরিস্থিতি, কোথাও জঙ্গি ধরা পড়ছে। এই সমস্ত বিষয় নিয়ে কি বলবেন? আমি একটা কথা বলি, তুমি যখন তাসলিমা নাসরিনের কথা তুললে, তাসলিমা নাসরিন একজন লেখক, একজন শিল্পী, উনি ভালো লেখেন, এই অবধি সব ঠিক আছে। কি প্রেক্ষিতে উনি পশ্চিমবঙ্গে থাকতে পারেননি আমি জানি না, তবে একটা কথা আমি পরিষ্কারভাবে জানি, হয়তো ওনার কোনো লেখার মধ্যে কোনো একটি সম্প্রদায় ক্রুদ্ধ হয়েছিল। লেখাটা সত্যি কি মিথ্যে সে আলোচনায় আমি যাব না, কারণ সেই লেখাটা হয়েছিল একটা অন্য দেশের প্রেক্ষিতে, যে দেশের উনি নাগরিক। তা সেই জন্য আমি একটা কথা বলি, উনি একজন বিদেশি নাগরিক, উনি এসছেন ভারতবর্ষে, আইন মেনে উনি থাকবেন, এবং ওনার কাছে আমার অনুরোধ আপনাদের মাধ্যমে, এমন কিছু বলবেন না, এমন কিছু লিখবেন না। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ভারসাম্য, সামাজিক ভারসাম্য, ধর্মীয় ভারসাম্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনি একজন বিদেশি নাগরিক, বৈধ কাগজপত্র নিয়ে আসুন, ওনার নিরাপত্তার দায়িত্ব নিশ্চয়ই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের। ওনার যতদিন অনুমতি আছে উনি ভারতবর্ষে থাকুন, ওনার ক্রিয়েটিভ যেসব কাজ আছে উনি করুন, সাহিত্যকে আরো প্রস্ফুটিত করুন, ওয়েলকাম করি, কোনো অসুবিধা নেই। কিন্তু দিনের শেষে উনি একজন বিদেশি নাগরিক। বিদেশের মাটিতে থাকতে হলে তার কিছু নর্মস অ্যান্ড কন্ডিশনস আছে, প্রতিটি দেশের আলাদা আলাদা সামাজিক ডাইমেনশন আছে, সেগুলোকে মাথায় রেখে যে দেশে উনি থাকবেন সেই দেশের কম্পালশন গুলো বুঝে ওনাকে থাকতে হবে। এছাড়া একজন ভালো লেখক, একজন ভালো শিল্পী হিসাবে উনি সবসময় স্বাগত, কোনো অসুবিধা নেই।